এইখানে এই প্রজেক্টের পিডি থেকে শুরু করে যারা সরকারি আমলা কর্মকর্তারা ছিলেন 9.5 কোটি টাকা লুটপাট করছেন। একটা প্রতিবন্ধী রিক্সাওয়ালাদের একটা সংগঠন, সেটাও এনএসআই আটকায় রাখছে কয়েক মাস থেকে। টাকা পয়সা না দিলে আপনার ফাইল নড়ে না। সেটা কি এখনো থাকবে না কেন? দেশের মানুষ তার ফেরেশতা হয়ে যায় নাই। সাডেনলি কি 5 তারিখের পর দেশের মানুষও ফেরেশতা হয়ে গেছে? কোনো ফেরেশতা হয়নি। অধিকাংশ মানুষ যেগুলো ওগুলো বদই আছে। বদমাইশ ওভারনাইট ভালো হয় না। চোর তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেও শুধু প্রোটেকশনের জন্য যায়, কিন্তু আসলে চোর, ও চুরিই করে। যারা রোড অ্যাক্সিডেন্টে, জন্ম থেকে, ভুল চিকিৎসায়, বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়ে গেছেন, আপনারা দেখেছেন যে অটোরিকশাটা সরকার থেকে তাদের জন্য মেইনলি শুরুতে আনা হয়েছিল। প্রতিবন্ধীরাই মেইনলি ওই অটোরিকশাটা চালাইতেন। তো তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, ধরেন 10-15টা দাবি দেওয়া নিয়ে আসছে, পুলিশ ডিস্টার্ব করছে বিভিন্ন জায়গাতে, জেনুইনলি করতেছে। সরকার বলছে তাদের লাইসেন্সিং এর প্রবলেম আছে, তাদের এই রিক্সা সিজ করা হয়, সিজ করবার পর আবার ছাড়া হয় না। প্রতিবন্ধীদের এই যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে প্রায় 13-14 দফা একটা দাবিও দিয়েছেন। তো ওটার কোনো আপডেট নাই। ওনারা একটা আবেদন করেছেন ওনাদের সংগঠনটা রেজিস্ট্রেশন করবার জন্য। এই রেজিস্ট্রেশনটা আপনারা জানেন যে এনএসআই বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা, তার আবার এটার ভেটিং করে করতে হয়, রিকমেন্ড করতে হয়। সেটা 4-5 মাস থেকে এনএসআই এটা আটকায় রাখছে। একটা প্রতিবন্ধী রিক্সাওয়ালাদের একটা সংগঠন, সেটাও এনএসআই আটকায় রাখছে কয়েক মাস থেকে। সে রাষ্ট্রের কি ক্ষতি করবে? আমলাতান্ত্রিক অনেক জটিলতা দেখা যাচ্ছে। ফাইজলামি আর কি। একটা কারণ হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, দ্বিতীয়ত হচ্ছে ঘুষের ব্যাপার আছে। টাকা পয়সা না দিলে আপনার ফাইল নড়ে না। সেটা কি এখনো? থাকবে না কেন? দেশের মানুষ তার ফেরেশতা হয়ে যায় নাই। সাডেনলি কি 5 তারিখের পর দেশের মানুষও ফেরেশতা হয়ে গেছে? কোনো ফেরেশতা হয়নি। অধিকাংশ মানুষ যেগুলো ওগুলো বদই আছে। বদমাইশ ওভারনাইট ভালো হয় না। চোর তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেও শুধু প্রোটেকশনের জন্য যায়, কিন্তু আসলে চোর, ও চুরিই করে। আমাদের সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে, মহিলা সংস্থা একটা সংগঠন আছে, সেখানে আপনার 2000 মহিলা কর্মকর্তা, যাদেরকে 2017 সালে একটা প্রজেক্টে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেখানে সরকারের যে ওয়ার্ক প্ল্যান ছিল সেখানে বলা ছিল 5 বছর পরে তাদেরকে স্থায়ী করা হবে। তাদেরকে স্থায়ী না করে তাদেরকে 5 বছর পরে অস্থায়ীভাবে 1 বছর করে বাড়ানো হয়েছে। এখন তাদেরকে ছাঁটাই করে ফেলবে। তো আমরা নারীর উন্নয়নের কথা বলছি, ক্ষমতায়নের কথা বলছি, এবং এই 2000 নারী কর্মকর্তা হচ্ছে সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে তারা আপনাকে সেবা দেয়। তথ্য সেবা, যেটা তথ্য সেবা কেন্দ্র আছে প্রত্যেকটা উপজেলাতে, ওনাদেরকে তথ্য আপা বলে গ্রামের মানুষজন, যে আপা আমার ছেলে হইছে, ওই জন্ম নিবন্ধনটা কোথায় গিয়ে করব? তো সে বলে দেয় আপা ওখানে যাবেন। আপা আমার তো বিয়ে হইছে, তো এখন হচ্ছে যে এই বিয়ের সার্টিফিকেটটা কোত্থেকে তুলবো? আপা আমার তো জামাই বিদেশে যাবে, পাসপোর্ট করতে হবে, পাসপোর্টটা কোথায় কিভাবে করব? এই যে নাগরিক ইস্যুসগুলো আছে, সেইগুলো জানবার একটা তথ্যকেন্দ্র সরকারের আছে। সেখানে ডমিনেন্টলি মেয়েদেরকে দেয় কেন আপনার? কারণ তারাই হচ্ছে ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে ট্রেন করতে পারে, অ্যাক্সেস করতে পারে, আর মেয়েরা কমফোর্টেবলি কথা বলতে পারে তাদের সাথে। আবার ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার কই? আপা এইটা সেইটা, যত ইস্যুস আছে তাদের সাথে এই তথ্য আপাদের সাথে সম্পর্কটা আছে। তাদের একটা ছাঁটাইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। অথচ এইখানে এই প্রজেক্টের পিডি থেকে শুরু করে যারা সরকারি আমলা কর্মকর্তারা ছিলেন 9.5 কোটি টাকা লুটপাট করছেন। এখন এই 2000 কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করে সরকার আবার কয়েক হাজার নেবে, এবং এইখানে আবার একটা নিয়োগ বাণিজ্য করবে কয়েক হাজার কোটি টাকার। এই লুটপাটের পরিকল্পনার কারণে যেটা হচ্ছে, এই নারী কর্মকর্তাদের চাকরি চলে যাচ্ছে। আমার বাড়ি যেহেতু বরিশালে, আমার বরিশালের নিজস্ব কিছু সমস্যা আছে যেগুলো আমার কানে দেওয়া হয়েছে। ওখানে পর্যটন শিল্পের একটা সমস্যা আছে। বরিশালে আপনার ফ্লাইটটা রেগুলার না। ঢাকার যে বরিশালের ফ্লাইট আছে, খুলনার সন্তান, জন্ম খুলনাতে। আমার বাবা চাকরি করতেন খুলনাতে, তখন ওখানে আমার জন্ম, কিন্তু আমার বাড়ি হচ্ছে বরিশালে। তো সেই বরিশালের কিছু ইস্যুস নিয়ে আমাকে ডিল করতে হয়েছে। সরকারি মহলে কথাবার্তা বলা, যোগাযোগ করা, অ্যাপয়েন্টমেন্ট সিক করা, কাউকে পাঠানো, এই বিষয়গুলো। এরপরে কন্টিনিউয়াস ফোনে মিটিং করতে হয় 3জন 4জন 5জন মিলে, যে এখানে একটা সমস্যা হয়েছে, কি করব, এখানে একটা হয়েছে, এখানেটা হয়েছে, এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি চলে। আপনি ঘুমান কত ঘন্টা? ঘুম তো আসলে খুব ভালো ঘুম 4-5 ঘন্টার বেশি আসলে হয় না, হচ্ছে না। সেই সময়টা তো রাতে নিশ্চয়ই না, কারণ রাতে মিটিং থাকে। রাতেই ঘুমানোর চেষ্টা করি 4-5 ঘন্টা। দিনের বেলা তো আসলে আমি যেটা করি, দুপুরবেলা আপনার ধরেন দুপুরবেলা একটা স্যান্ডউইচ খাইলাম, স্যান্ডউইচ খেয়ে ঝিমাই, সবাইকে বলে, এবং সবার মধ্যে ঝিমাইতে পারবো। এখন আমার অনেক ক্লান্তি লাগতেছে, বললাম যে সমৃদ্ধি আমাকে 10 মিনিট সময় দেয়, একটু ঝিমাই নেই, আমি এখানে চোখ বন্ধ করে 10-15 মিনিট ঘুমাবো, এরকম ঝামা করে টোরে 10 মিনিট পরে আবার উঠে আবার কথা বলা শুরু করবো আর কি। এবং শরীর যথেষ্ট
ফ্রেশ হয়ে যাবে আর কি। তো ওইটা চেষ্টা করি, ক্লান্তি হইলেই আপনার যখন যেখানে চেয়ারে টেবিলে বসা আছি মানে শুই না, আপনার বিছানায় শুই না। এক্সস্ট লাগে না কখনো, যে এত এক্সস্টেড লাগে না? এত কিছু মাথায় নিয়ে থাকেন সব সময়। আর আপনার আমরা যেমন একটু গান শুনি বা একটু ঘুরি, একটু কথা বলি, ফোনে কথা বলি, কিন্তু আপনার জীবনে বিনোদনটা তাহলে কোথায়? আমার আনন্দ লাগে যখন আমার কারণে একটা মানুষের উপকার হয়, তার হাসিটা যখন দেখি না, তখন আমার খুব ভাল লাগে যে আমি একটা কথা বলেছি, আমি একটা ফোন করে দিয়েছিলাম, আমি একটা অ্যাডভাইজারকে বলে দিয়েছিলাম, আমি একজন সচিবকে বলে দিয়েছিলাম। এই বলবার কারণে এই কাজটা হয়েছে। এটা পরে যখন উনি বললেন, একজন পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের আমলে কাজ করেছেন, ওনার প্রফেশনাল কাজ উনি করেছেন, কিন্তু উনি একটু ফেঁসে গেছেন, ওনাকে ওএসডি করে ফেলা হচ্ছে। কিন্তু ওনার ব্যাপারে যে অভিযোগগুলো আছে এগুলো আসলে সত্য না, আমি খোঁজখবর নিয়ে দেখলাম। তো আমার এক জায়গাতে বলবার সুযোগ ছিল, আমি বলে দিয়েছি। আমি বললাম যে আমি ওনার ব্যাপারে এটা শুনলাম, আপনারা একটু বিবেচনা করে দেখেন, উনি সম্ভবত এত খারাপ মানুষ না। একটা মেসেজ পাইলাম যে ভাই আপনার কথায় কাজ হয়েছে, আমাকে ওএসডি করে নাই, আমাকে অমুক জায়গাতে পোস্টিং দিয়েছে। ভাল লাগলো যে একটা কাজ হয়েছে। বরিশালের বিভাগের কিছু দাবি দেওয়া নিয়ে কাজ করেছি। তো দাবি দেওয়া নিয়ে কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে আমি ঈদের পরে এপ্রিল মাসে আপনার 4 জন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি। বরিশাল বিভাগের একটা বড় ইস্যুজ হচ্ছে যে আপনার পদ্মা সেতু পার হয়ে যাওয়ার পরে রাস্তাটা ছোট হয়ে যায়। আমি জানি না আপনি গেছেন কিনা, আমি গেছি। মানে পুরো স্মুথ একটা ট্রান্সপোর্ট সিস্টেম, সাডেনলি আপনি মনে হচ্ছে যে গ্রামীণ একটা ওই মেঠো পথে চলে এসছে। তো মেঠো পথে চলে আসবার কারণে যেটা হচ্ছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাভারেজ 8 থেকে 10 জন মানুষ মারা যাচ্ছে প্রত্যেক দিন। তো এইটা আমি বরিশালে যখন জানলাম, তখন তারা দাবি করলেন যে কুয়াকাটা পর্যন্ত 6 অথবা 8 লেনের রাস্তা দরকার, একদম কুয়াকাটা পর্যন্ত, সাগর পার পর্যন্ত আপনি চলে যেতে পারবেন। তারপরে হচ্ছে আমি উপদেষ্টাদের সাথে কথা বললাম, আমি 4 জন উপদেষ্টার সাথে দেখা করেছি, যোগাযোগ উপদেষ্টা ইনক্লুড ফাজল কবির সাহেব, সাখাওয়াত সাহেবের সাথে দেখা করেছি, এবং ওনাদেরকে আমি অনুরোধ করে বাধ্য করেছি বরিশালে যাইতে, এবং আমার অনুরোধ ওনারা রেখেছেন। ওনারা বরিশালে গেছেন, একনেকে 6 লেনের রাস্তা পাশ হয়েছে অলরেডি 2 মাসের মধ্যে। আমি বলার 2-3 সপ্তাহের মধ্যে পাশ হয়ে গেছে। তখন আমার কাছে ভালো লাগছে যে বরিশালের একটা বিশাল দাবি গত 4-5 বছর থেকে চলছে, হয় নাই, কাজটা স্টাক হয়েছিল। তো আমি এই যে দৌড়দৌড়িটা করলাম, আমি প্রেস ক্লাবে মানববন্ধন করেছি এটার জন্য, সকল গণমাধ্যম নিউজ কভার করেছে। এখন এই পদ্মা সেতুর পর থেকে কুয়াকাটা পর্যন্ত তারা ফেজ আউট করবে, ফেজ আউট করে এটা 6-8 লাইনের রাস্তা হয়ে যাবে। তো এই যে কাজটা করলাম, এই যে কাজটা হইলো, এটা একনাকে পাশ হয়েছে, কাজটা চলবে, এটা আমার খুব ভালো লাগতেছে। যে এটা আমাকে খুব, ধরেন যেটা একটা গান শুনে আপনি একটা নাটক দেখে, সিনেমা দেখে যে আনন্দটা পেতেন, ওই আনন্দটা আমি তখন পাই যে আমার পরিশ্রমের কারণে এই মানুষগুলোর উপকার হয়েছে। হাজার হাজার মেসেজ আসে, মেসেঞ্জার ভরে যায়, বরিশালের মানুষরা ফোন দিচ্ছে, মেসেজ পাঠাচ্ছে যে তারা অনেক কৃতজ্ঞ। এরপর হচ্ছে আমার এলাকাতে আপনার একটা সেতুর দাবি ছিল। বরিশাল শহরের সাথে 3টা উপজেলা, একটা নদী, আরিয়ালখা নদী বলে, সুগন্ধা নদী, আরিয়ালখা নদীর কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। মানে তারা শহর থেকে একদম ডিসকানেক্টেড, চরের মধ্যে চলে গেছে। তো এটা গত বহু বছরের একটা দাবি, মিরগঞ্জ সেতু বলে আর কি। এই সেতুটার জন্য আমি কাজ করেছি, এবং 2 জন উপদেষ্টা মে মাসে ওই সেতুর ওইখানে গেছেন, ওখানে গিয়ে ঘোষণা করে দিয়ে আসছেন যে এই সেতুটা এই বছরই কাজ শুরু হবে, এই বাজেটে এটা পাস হবে। তো তখন দেখেন, এই যে আমি তো এমপি না, মন্ত্রী না, সরকারি দল না, কিন্তু আমার এই চিৎকার চেঁচামেচিতে এরপরে আরও একজন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ সাহেব গেছে, 3 জন উপদেষ্টা বরিশালে গেছেন এই কাজগুলোকে এনশিওর করবার জন্য, যেগুলো হবে।